টানা বৃষ্টিতে জলাবদ্ধ দেশের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের মুখে দেশ। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে রেকর্ড হয়েছে ২২৩ মিলিমিটার বৃষ্টি। রোববার সকাল থেকেই পানির নিচে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে বাসিন্দারা। মারাত্মক দুর্ভোগ আছে ভাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কথা যে আমরা শুনতেছিলাম ছোটবেলা থেকে, সেই প্রভাব অলরেডি পড়তে শুরু করছে। বাসাবাড়ির পানি ড্রেনে নামতো, এখন দেখা যায় যে ড্রেনের পানি বাসাবাড়িতে উঠতেছে। একই অবস্থা খুলনা রয়্যাল মোড়, করিমনগর, দোলখোলা সহ নানা এলাকায়। বাগেরহাটের পৌর এলাকা ছাড়াও প্লাবিত শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকা। সমস্ত ঘরে পানির মধ্যে হাঁটতেছি। এখন রান্না করতে যাবো, সে রান্নারও খুব কষ্ট। যে অঞ্চলে যাবেন সে অঞ্চলে ভাঙা কাদা ওঠা, ভাঙা করে এখানে একটু বর্ষা হলে পানি উঠে যায়। যশোরের শহর ছাড়াও তলিয়েছে ৫ উপজেলার নিচু এলাকা। ঝিনাইদহে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অনেক জায়গায় আমন সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। ২-৩ দিন তো একটানা বৃষ্টি হচ্ছে, চাল নেই, তার জন্য বের হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীর ৮ উপজেলায়। লক্ষ্মীপুরের ২০ ইউনিয়ন ও ১০ ওয়ার্ডে পানিবন্দী অন্তত ৩ লাখ মানুষ। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। বন্যা জানাবার কিছু কমে ঘরের করছি, মনে করছি জামু। এখন আবার এই ২-৩ দিনে আবার এই আগের মতন রাস্তা ভাঙ্গেছে মেলা, এর উপর গাছপালা ভাঙ্গেছে মেলা। বৃষ্টিতে আবারও পানির নিচে চাঁদপুরের ফরিদগঞ্জ। জলাবদ্ধতা দেখা দিয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জেও। কক্সবাজারে বড় ক্ষতির মুখে মাছের ঘের ফসলি জমি। চকরিয়া, রামু, উখিয়ার দুর্গত এলাকায় খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আলামিন, বরিশালে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত কি পরিমাণ বৃষ্টিপাতের তথ্য আছে, আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর কোথায় কোথায় জলাবদ্ধতার সমস্যা বেশি হচ্ছে? বরিশালে এখন পর্যন্ত ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে আসলে আজকে সারাদিন কিন্তু বৃষ্টির এটি সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আজকে সারাদিন বৃষ্টি হবে। সেক্ষেত্রে বরিশাল নগরীর যে প্রধান বেশ কিছু সড়ক রয়েছে সেই সড়কগুলোতে আমরা সকাল থেকে দেখেছি যে আসলে জলাবদ্ধতা। গতকাল রাত থেকে কিন্তু অবিরত বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির ফলে কিন্তু আসলে বরিশালের নগরীর বিভিন্ন সড়কে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর বগুড়া রোড এলাকায়, যেখানে আসলে দেখাই যাচ্ছে আসলে যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছিল এবং ২ ঘন্টা কিন্তু বৃষ্টি হয়নি, যার ফলে কিন্তু পানি কিছুটা নামতে শুরু করেছে। এবং নগরবাসীর যে বিষয়টি হচ্ছে যে তারা যেটি বলছেন যে আসলে অনেকেই বিভিন্ন সড়ক ঘুরেছেন এবং সেখানে দেখেছেন যে আসলে সড়কের যে প্রধান সড়কগুলো ছাড়াও যে আশেপাশে যে শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আসলে পানি জমেছে। এছাড়া নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে এবং বেশিরভাগ দোকানপাটে কিন্তু পানি প্রবেশ করেছে। শহরের বেশিরভাগ দোকানপাটই কিন্তু আজকে বন্ধ ছিল, যার ফলে কিন্তু অনেকেই দোকানপাট খুলতে পারেনি। আবার অনেক স্থানে আমরা দেখেছি যে আসলে হাঁটু সমান পানি জমার কারণে কিন্তু যে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা রয়েছে তারাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে পারেনি। আর যেটি হচ্ছে যে এখন কিন্তু আকাশ বেশ মেঘলা রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে, এরকমই কিন্তু আবহাওয়া অফিস বলেছে এবং আগামীকালকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। সেক্ষেত্রে এখন যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে বরিশাল নগরীর যে প্রধান সড়ক আমরা যেটি সকালে দেখিয়েছিলাম, নগরীর বটতলা মোড় থেকে একদম চৌমাথা এলাকা পর্যন্ত যেটি নবগ্রাম রোড, সেই নবগ্রাম রোডে কিন্তু হাঁটু সমান পানি জমেছে। এছাড়া বগুড়া রোড, এর সামনে রয়েছে মুন্সি গ্যারেজ এলাকা, এর পাশাপাশি ভাটিকানা এলাকা। আমরা বেশ কিছু এলাকায় ঘুরেছিলাম এবং সেই সব এলাকায় আমরা দেখেছি যে আসলে বৃষ্টির পানি জমে কিন্তু একদমই হাঁটু সমান পানি জমেছে, মানুষের দুর্ভোগ বেড়েছে। শহরে যে যানজটগুলো রয়েছে, যেগুলো যানবাহন চলাচল করছে, সেক্ষেত্রে মানুষ বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করছেন যে আসলে যখন এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, বৃষ্টি হয়, তখন কিন্তু যারা অটোরিকশা চালক আছে
বা রিক্সা চালক আছে তারা বাড়তি একটি ভাড়া আদায় করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষের একটি ভোগান্তি রয়েছে। এবং তারা যেটি বলছেন যে এটি কিন্তু আসলে একদিনের সমস্যা না, এটি দীর্ঘদিনের সমস্যা। যেহেতু ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি উন্নতি করা যেত সেক্ষেত্রে কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হতো। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে এখন যে নতুন বরিশাল সিটি কর্পোরেশন যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রশাসক যাতে এই বিষয়টি সমাধান করেন এবং এক্ষেত্রে যেহেতু এখন এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু কাউন্সিলর বেশিরভাগই অনুপস্থিত রয়েছে, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তি আরো বাড়ছে। সেই ভোগান্তি থেকে নিরসনের জন্য কিন্তু এখন যিনি প্রশাসনের দায়িত্ব পালন করছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। আলামিন, সাথেই থাকবেন। এবার নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে টানা বৃষ্টিপাতে বন্যার অবনতির খবর জানা যাচ্ছে, পরিস্থিতি এখন কি অবস্থা দেখছেন এবং কোন দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি? নোয়াখালীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের আজকে দুপুরের তথ্য অনুযায়ী 1 লক্ষ লোক আরো বেশি পানিবন্দী হয়েছে, অর্থাৎ গতকাল পর্যন্ত যেখানে 11.5 লক্ষ লোক পানিবন্দী ছিল, আজকে তথ্যে দেখানো হয়েছে যে 12,65,000 লোক পানিবন্দী রয়েছে। এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোক সংখ্যা আরো বেড়েছে, যেখানে আশ্রয় কেন্দ্র থেকে লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হচ্ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খালি করে দিতে বলা হয়েছিল, সেখানে আশ্রয় কেন্দ্রে উল্টো গতকাল থেকে আবার লোকজন ভিড় করা শুরু করেছে, কেননা বাড়িঘরে পানি জমেছে এবং রাস্তাঘাটেও পানি জমেছে। এদিকে নোয়াখালীর বিভিন্ন এলাকাতে গত 3 দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকাতে গাছের পাশে, সড়কের পাশে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার এবং খুঁটি ভেঙে গেছে, কোথাও তা ছিঁড়ে গেছে। এই পরিস্থিতিতে জেলা পল্লী উন্নয়ন বোর্ডের থেকেই জানানো হয়েছে যে 2,86,000 গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন, তাদেরকে বিদ্যুৎ সেবা দেয়া যাচ্ছে না। জেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম জানিয়েছেন যে তাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যেখানে যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, তার ছিঁড়ে গেছে, খুঁটি ভেঙে পড়েছে, সেইগুলো মেরামতের জন্য। তবে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে তাদের উদ্ধার কর্মীরা বা যারা মেরামত কাজ করবেন তারা আসলে সেসব জায়গাতে পৌঁছাতেই পারছেন না। এবং দুর্গম এলাকাতে পৌঁছার জন্য, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য বিদ্যুৎ কর্মীদের সাথে গাড়ি নিয়ে যেতে হয় এবং সরঞ্জাম নিয়ে যেতে হয় খুঁটি মেরামতের জন্য কিংবা তার মেরামতের জন্য। এসব কাজ যেহেতু পানি জমে আছে, এইসব কাজ করতে তাদের অনেক কষ্ট হচ্ছে বলে, এই লাইন সচল করতে সময় লাগছে বলে জেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির যে জিএম তিনি জানিয়েছেন। অন্যদিকে যেসব এলাকাতে আগে থেকেই গত 3 সপ্তাহের উপরে, অর্থাৎ প্রায় 1 মাসে হয়ে গেছে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতি চলছে, সেখানে গত 3 দিনের বৃষ্টিতে, টানা বৃষ্টিতে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এবং এই পরিস্থিতিতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যেমন বেড়েছে, তেমনিতে করে মানুষের মধ্যে অনিশ্চয়তাও দেখা দিয়েছে, তারা কবে নাগাদ বাড়িঘরে ফিরতে পারবেন এবং যেসব বাড়িঘর ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেসব বাড়িঘর কবে নাগাদ মেরামত করতে পারবেন, এ জাতীয় নানামাত্রিক শঙ্কা তাদের মধ্যে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন কর্মসূচির আওতায় আনার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। বরিশাল ও নোয়াখালী থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা সহ সারা দেশে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে শনিবার থেকেই যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে। এদিকে এখনো সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত আর নদী বন্দরগুলোকে 2 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 43 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। এই গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরো বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। বন্যার পানি কমলেও লক্ষ্মীপুরে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। রোগী বাড়ায় হাসপাতালের বারান্দা মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।
রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। কোথাও কোথাও রাস্তাঘাট বাসাবাড়িতে হাঁটু সমান পানি। দীর্ঘদিনের বন্যা পরিস্থিতির মধ্যে দুর্গত এলাকায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দৈনিক গড়ে ভর্তি হচ্ছে ৮০ থেকে ৯০ শিশু রোগী। বেডে জায়গা না হয় হাসপাতালের বারান্দা মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেককে। পরিবেশ এতটাই খারাপ অবস্থা, রোগীরা ঠিকমতো বেড পাচ্ছে না, নিচে এখানে সেখানে ফ্লোরে শুয়ে আছে। কলেরা, আমশা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। অনেক রোগী সদর হাসপাতালে আসছে, এখানে কোনো বিন্দু পরিমাণ জায়গা খালি নাই। ডাক্তার এখানে কম, আর আপনার বিশেষ করে ইমার্জেন্সি রোগীদের জন্য টলিও কম। টলি একটা লই একজনে একটা লই টানাটানি করতো। তবে বন্যার্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। আমি আশ্বস্ত করতে চাই, কেউ আতঙ্কিত হবেন না। আমরা আমাদের সরকারি হাসপাতালে আমাদের যে ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। এবং ডায়রিয়া যেহেতু পানিবাহিত রোগ, সেহেতু সকলের কাছে অনুরোধ যে সবাই যাতে বিশুদ্ধ পানি পান করে। কেবল সদর হাসপাতাল নয়, কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেড়েছে রোগীর সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কুমিল্লার কৃষকরা। আমনের মৌসুম ধরতে বীজতলা তৈরি সহ চারা সংগ্রহে নেমে পড়েছেন তারা। তবে চারা সংকটে বিপাকে চাষিরা। এবার ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা। এতে ক্ষতির মুখে পড়ে জেলার কৃষি। আউশের পাকা ধান আর রোপা আমনের বীজতলার ক্ষতি সবচেয়ে বেশি। এখন বানের পানি নেমে যাওয়ায় বীজতলা তৈরি ও চারা সংগ্রহ করছেন কৃষকরা। তবে পর্যাপ্ত চারা পাওয়া যাচ্ছে না। অনেকে বেশি দাম দিয়ে সংগ্রহ করে মৌসুম ধরতে তোড়জোড় শুরু করেছেন। সরকারিভাবে সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। সবাই শূন্য, কেউ কাছে কিছু নেই। হয়তো যারা যারা হাতে কিছু টাকা আছে, এই দূরের থেকে আলি অল্প একটু কিনে আনে, এই আলি দিয়ে চলতো না। এখন পাকা ধান যেদিন রাত্রে হয়েছে ওদিন যদি না হইতো না, ভাঙা না পড়তো, পর দিন ধান কাটতাম। সব শেষ ভাই। কৃষকের যদি সহায়ন একটু সহযোগিতা করে তাহলে সবচেয়ে কৃষক আবার দাঁড়াইতে পারবে। কৃষি বিভাগ বলছে প্লাবনের পলিমাটি আশীর্বাদ হতে পারে কৃষকদের। এছাড়া তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়ার কথা জানান কর্মকর্তারা। আঞ্চলিক মৃত্তিকা গবেষণাগার আছে, মাটির নমুনা নিয়ে যদি কেউ পরীক্ষা করে, উনি কিন্তু একটা মাটির কমপ্লিট সার সুপারিশমালা পেয়ে যাবে একটা ফসলের জন্য। এটা তার জন্য ব্যয় সাশ্রয়ী হবে এইভাবে যে পরিমাণ মতো সার দিয়ে অধিক মাত্রায় ফলন পাইতে পারে। কৃষি প্রণোদনার বিষয়টা আসলে আমরা তথ্যগুলো কালেক্ট করেছি। এটা স্ব মন্ত্রণালয়, তারা তাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলেছে, ইতিমধ্যে তারাও তাদের চাহিদা দিয়েছে এবং কৃষির যে কার্যক্রম ইতিমধ্যে কিছু কার্যক্রম তারা শুরুও করেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের তথ্য মতে বন্যায় কুমিল্লা জেলায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ 750 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ডামতির রক্ষা বাঁধের 80 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, শনিবার রাত থেকে কাজীপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডামতির রক্ষা বাঁধে ধস দেখা দেয়। খবর পেয়ে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেন তারা। ইতিমধ্যেই ভাঙন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এই কাজে সহযোগিতা করছেন সেনাবাহিনীর একটি দল। স্থানীয়দের অভিযোগ, ডান তীরের কাছ থেকে ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই ভাঙন দেখা দেয়। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই ভাঙনের কারণ সম্পর্কে আসলে আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, আমি আছি এখন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাইঘাট এলাকায়। আমি যদি আপনাদের দেখাই যে মেঘাইঘাটের ডান তীর সংরক্ষণ যে বাঁধ আছে, সে বাঁধের 80 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছে মোখলেসুর রহমান। তিনি জানিয়েছেন যে গত শনিবার রাত থেকে এখানে ভাঙন দেখা দিয়েছে, যমুনা নদীতে পানি কমছে, পাশাপাশি এই বাঁধের পূর্বে একটি
চর জেগে উঠেছে, যে চর জেগে ওঠার কারণেই নদীর পানি সরাসরি এই ডানটিরা আঘাত করছে, যে কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। এবং এই ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং এই কাজে তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এবং সেনাবাহিনীর দলকে আমরা দেখেছি এখানে তারা বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছে। তবে স্থানীয় যারা এলাকাবাসী আছে, যারা আতঙ্কিত, গত রাত থেকেই রাতভর তারা নির্ঘুম রাত কাটিয়েছেন এই ভাঙন আতঙ্কের কারণে। যদি এখানে ভাঙন দেখা যায়, তাহলে যদি বাড়িঘর ভেঙে যায়, এই আতঙ্কে কিন্তু তারা অভিযোগ যে একটি প্রভাবশালী মহল এই বাঁধের নিকট থেকে অবৈধভাবে ডেজার বসিয়ে বালি উত্তোলন করছে, যে কারণে আসলে যমুনা নদীতে এই ভাঙন। এলাকাবাসীর দাবি, যদি এই বাঁধ এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করা যায়, তাহলে কিন্তু এখানে যে ভাঙন, সে ভাঙন দেখা দেবে না। পাশাপাশি তাদের আরেকটি দাবি রয়েছে, সেটি হচ্ছে যে এই ডানতে যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এখানকার এলাকাবাসী যেটি বলেছে যে 3টি ভাঙার কারণে এখানকার এই এলাকার মেঘাই পুরাতন ঘাট এলাকার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনো যেটুকু আছে সেটুকু যদি ভাঙনের কবলে পড়ে, তাহলে কিন্তু এই এলাকাটি কাজীপুর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বাঁধের যে ভাঙন সেটি তাদের নিয়ন্ত্রণে এসেছে এবং পরবর্তীতে যাতে আর না ভাঙে সে কারণে কিন্তু তারা বালি ভর্তি যে জিও বস্তা, সেই জিও বস্তা তারা ডাম্পিং এর কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত কাজ দরকার তারা সেই কাজ করবে। পানি উন্নয়ন থেকে এটি জানানো হয়েছে। আমরা দেখছি যে আসলে সকাল থেকেই কিন্তু এখানে কাজ করা হচ্ছে এবং নির্বাহী প্রকৌশলী সহ উপসহকারী প্রকৌশলী তারা কিন্তু এই বাঁধ এলাকায় আছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের যমুনা নদীর বাঁধ ভাঙনের সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে, গ্রাস করছে লোকালয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙন দেখা দিয়েছে। জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় সপ্তাহ দুয়েক ধরে পার ভাঙছে পদ্মার। 1.5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদীতে গেছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। ভাঙনে হুমকির মুখে পাইনপাড়া মাঝিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্তত 300 বাড়িঘর। 30 বিঘা জমি ছিল, এখন 30 বিঘার 20 বিঘা ভাই নদী গর্ভে নিয়ে গেছে। 150 থেকে 200 পরিবার এখান থেকে চলে গেছে, এখন নদী পুরোপুরি হুমকির মুখে। আমাকে ওখানে যদি একটা বেরিবান দিয়ে দিত সরকারে, তাহলে আমাকে ভালো হইতো আর কি। আর আরেক কথা হলো, মনে করেন যদি সরকারে যদি ডেজারটি ফিরে দিত তা আরো ভালো হইতো। নদী থেকে অবৈধভাবে খনন যন্ত্রের মাধ্যমে বালু তোলায় এমন ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে এই মাটি কাটার কারণে। গত এক সপ্তাহে প্রায় 300 ঘরবাড়ি নিয়ে তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। অতএব এই অশুভ ইসের থেকে পরিত্রাণের জন্য খুব দীর্ঘ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যান্য বছরের মতো এবার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং করতে পারেননি পানি উন্নয়ন বোর্ড। তারা বসে আছে বরাদ্দ পাওয়ার অপেক্ষায়। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। বর্তমানে আমাদের হচ্ছে পরিচালন ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। পদ্মার ভাঙন ঠেকাতে খনন যন্ত্রের মাধ্যমে বালু তোলা বন্ধ সহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। আহত হন অটোচালক সহ 2 জন। রাতে উপজেলার টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদীর মোহাম্মদ আলী, তার মা রাবেয়া বেগম ও মোহাম্মদ আলীর 5 বছরের ছেলে আমানুল্লাহ এবং গাজীপুরের অমল কুমার কর্মকার ও সাতক্ষীরার নাজমুল হাসান। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 11টার দিকে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার 4 যাত্রী নিহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহতদের মধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যেয়ে সেখানে ফায়ার সার্ভিসের লোকজনকে দেখি এবং স্থানীয় লোকজন ছিল, তারা লাশগুলোকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে বডি ব্যাগে রাখে। সেখানে 4টি লাশ আমরা পাই। ঘটনাস্থলে তারা নিহত হয়। হাসপাতালে আনার পরে একজন মৃত অবস্থায় আছে আর একজনের শ্বাস প্রশ্বাস আছে মুমূর্ষু অবস্থায়।
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা সহ 2 জন নিহত হয়েছেন। গত রাতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে রামগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাত্রদল নেতা হাফিজুর রহমান ও তালুক হরাই গ্রামের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। পুলিশ জানায় রাত 9:30টার দিকে সাতছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শায়েস্তাগঞ্জে ফিরছিলেন তারা। রামগঙ্গার কাছে এসে রাস্তার গর্তে পড়ে মোটরসাইকেল উল্টে 2 জনই ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আশুলিয়া শিল্পাঞ্চলে আজ বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে, তবে বন্ধ রয়েছে 20টি পোশাক কারখানার উৎপাদন। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। টহল দিচ্ছে সেনাবাহিনীও। এদিকে গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বন্যায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, সেতু ও কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। সেগুলো সংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিনে বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে পরিকল্পনা তৈরিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরে উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সাথে সার্বিক বিষয়ে মত বিনিময় সভা করেন। আমরা রাস্তাঘাট রিপেয়ারের উপরে বেশি জোর দিয়েছি, গ্রামীণ উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা যেগুলি ছিল প্রত্যেকে তাদের এই কর্মকাণ্ডের মধ্যে এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ রূপে সচল করা যায়নি রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো। নাগরিক সেবা পেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। কর্মকর্তারা বলছেন, কার্যালয় সংস্কার হলেও প্রয়োজনীয় আসবাব সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা যায়নি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে হামলা নাশকতায় বিধ্বস্ত হয় রাজশাহী সিটির ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলো। লাপাত্তা বেশিরভাগ ওয়ার্ডের কাউন্সিলররাও। যেসব ওয়ার্ডে কাউন্সিলর অনুপস্থিত সেখানে নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্কার হয়েছে কার্যালয়গুলো, তবে নেই চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় অনেক সরঞ্জাম। তাই পূর্ণাঙ্গ রূপে সেবা কার্যক্রম চালু করা যাচ্ছে না। জন্ম নিবন্ধন আমরা এখান থেকে করতে পারছি না, আমরা তাদের কাগজপত্র জমা নিয়ে আমরা বাইরে থেকে কাজ করে নিয়ে এসে কমপ্লিট করে দিচ্ছি। এছাড়াও ওয়ারিশন সনদ, প্রত্যয়ন সব রকম সেবাই আমরা এখান থেকে চেষ্টা করছি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোকে পূর্ণাঙ্গ রূপে সচল করতে বড় বাজেট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঙ্গে দরকার কর্মকর্তাদের পেশাদারী মনোভাব। এটাকে কঠোরভাবে আমাদের যারা এখান কর্তৃপক্ষ আছেন বর্তমানে, এই কর্তৃপক্ষকে নজরদারি দেওয়া দরকার এবং আমাদের কাজগুলো যাতে তারা ফাংশনাল করে এবং মানুষের সেবা যাতে নিশ্চিত হয় সে ক্ষেত্রে তাদের উদ্যোগী ভূমিকা নিতে হবে। সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জানিয়েছেন, নাগরিক সেবা নিশ্চিতে সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্পোরেশনের আর্থিক কোনো সংকটও নেই। একজন সচিবের পদে যিনি সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা, তাদেরকে আমরা কাজগুলোকে সচল রাখার জন্য বলেছি। তো সেই ক্ষেত্রে যদি না পাওয়া যায় কম্পিউটার যাতে কোনো কিছু যদি ঘাটতি থাকে আমরা বলেছি তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করে দেওয়ার জন্য। রাজশাহী সিটির 30টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থনপুষ্ট ওয়ার্ড কাউন্সিলর ছিলেন 26টি ওয়ার্ডে। তারা সবাই এখন পলাতক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক। সকালে পঞ্চগড় স্টেডিয়ামে এক গণসমাবেশে তিনি আহ্বান জানান। বলেন, মতাদর্শের পার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিপক্ষে শক্ত অবস্থান ধরে রাখা জরুরি। তা না হলে ফ্যাসিবাদী চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা যতবার ক্ষমতায় এসেছে দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছে বলেও মন্তব্য করেন মামুনুল হক। ধাপে ধাপে খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠার তিনি আহ্বান জানান। আমরা রাজনীতি করব,
আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা, মতের পার্থক্য আছে, কিন্তু সব মত সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটাকে আরো বহুদিন ধরে রাখতে হবে। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউএসটিসিতে নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাস ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ 4 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে নগরীর ফয়েজ লেকের মূল ক্যাম্পাসে আন্দোলনে নামেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি জানান, বর্তমান নিয়োগপ্রাপ্ত উপাচার্য স্বৈরাচারের দোসর। একই সাথে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করে আসছেন রেজিস্ট্রার দিলীপ কুমার। এছাড়া 30% শিক্ষাবৃত্তি দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগ প্রাপ্ত হয়েছে গৌতম বুদ্ধ দাস। উনি ভেটেরিনারির 2 বারের ভিসি ছিলেন। ওনার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে, যেগুলোর প্রমাণ এভিডেন্স আমাদের কাছে আছে। এখন আমাদের অনার্স শেষ পর্যায়ে চলে এসেছে, তারপরে আমরা এই ধরনের আমাদের যৌক্তিক দাবিগুলো পাচ্ছি না। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এক রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত শাহাদাত হোসেনকে। ভোরে উপজেলার শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামে ভবন নির্মাণ কাজ করছিলেন রাজমিস্ত্রি শাহাদাত ও মিজান। ওই ভবনের ঠিকাদারদের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে শাহাদাতের হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মিজান। পরে তার মরদেহ পুকুরে ফেলার সময় এক নারী তা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে গ্রামবাসী শাহাদাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গোপালগঞ্জে স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনার 2 দিন পরেও মামলা হয়নি। শনিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত 30 জন আহত হন। সংঘর্ষের প্রায় 3 ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে শওকত আলী দিদারের মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারের নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শওকত আলী হত্যার 2 দিন পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। এতে ক্ষোভ জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সংগঠনটির কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার। চট্টগ্রামে গুম হওয়া 3 ইউপি চেয়ারম্যানের খোঁজ মেলেনি 14 বছরেও। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তারা গুম হয়েছেন বলে দাবি স্বজনদের। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন করে প্রিয়জনের ফেরার অপেক্ষায় তারা। মেরে ফেলা হলেও অন্তত মরদেহ ফেরত চায় পরিবার। ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এএসএম শহীদুল আলম সিরাজ, ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। 2012 সালের 6 মার্চ বিএনপির ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেওয়ার পর ফেরার পথে নিখোঁজ হন তিনি। 12 বছর ধরে অপেক্ষায় আছে স্ত্রী ও তার 2 ছেলে। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ তথ্যও নেই তাদের কাছে। বিএনপি না, আমি বলবো যে কোনো দলের কোনো প্রয়োজন নাই। যদি নিজের দেশে কথা বলতে না পারি, নিজের সম্মান রক্ষা করতে না পারি, আমরা আমাদের আপনজনদের খবর না পাই, তাহলে এইসব দরকারি কি, এই পার্টির দরকারি কি? কলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন নজরুল ইসলাম বাচা। 2010 সালের নভেম্বরে গাজীপুর থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই থেকে খোঁজ নেই তার। একই বছরের মার্চে চট্টগ্রামের খুলশী থেকে গুম হন রাউজানের বাগুয়ান ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফর। তিনি ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন গুম হওয়াদের খোঁজ পাওয়ার আশা করছে পরিবার। ছোট ছেলে এখন ক্লাস 8-এ পড়তেছে, পড়ালেখা করাচ্ছি আর কি। বাপের তো অনেক সুনাম, জানে যদি গোসিনায় হাটে যান ওনার তার সম্মানের কথা কেউ অসম্মান বলবে না। যদি ওনাকে যদি র্যাফে বা সাদা পোশাকে যারা ওনারা এই গুমটার পরিচালনা করেছেন যদি ওনাকে মেরে ফেলাই বা ওনাকে বা যেখানে যেটা করুক, যে জিনিসটা আমরা পাওয়ার জন্য আহ্বান জানাবো। আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান গত 15 বছরে গুম হওয়া কয়েকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। 21 অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ, কিন্তু তদন্তকারী গোয়েন্দারা প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে 12 মে নিহত আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। পরে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তা রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে অভিযুক্তরা কারাগারে রয়েছে। এছাড়া এই মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে 2 পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ফয়সল তারেক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশ জানায় শনিবার কুমিল্লা থেকে রুবেলকে গ্রেপ্তারের পর রাজশাহীতে নিয়ে যায় র্যাব। পরে পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে আদালতে হাজির করা হয়। রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ওয়ার্ড যুবলীগ সভাপতি রুবেলকে হেলমেট পরে 2টি অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। তার নামে হত্যা চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে 6টি মামলা রয়েছে। 6টি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির অযৌক্তিক গেজেট বাতিল করে ন্যূনতম মজুরি 500 টাকা নির্ধারণ সহ 11 দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে চা বাগানের সচেতন ছাত্র যুবকদের আয়োজনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা জানান, অন্যান্য সেক্টরের শ্রমিকরা যথাযথ বেতন ভাতা পেলেও চা শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন বাগানে ঠিকমতো মজুরি দেয়া হচ্ছে না শ্রমিকদের। এ কারণে অবিলম্বে 11 দফা মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 4 দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড নিয়ম বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া আদায় সহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল নিচ্ছে। এছাড়া নিরাপত্তার অভাব সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। এসব বিষয়ে বারবার তাগাদা দিলেও পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।